আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আবার অনেক দিন পর দুই গুরুর মাঝখানে আমি আছি। একজন বাংলার বেস্ট অর্থাৎ বাংলার গুরু, আর একজন ইংরেজির বেস্ট যেটা আপনাদের সবার গুরু অর্থাৎ সাদিক স্যার। আর মাঝখানে আমি অধম মোহাম্মদ নাজমুল ইসলাম, সাদিক একাডেমির গণিতের শিক্ষক। আর আমরা যেই কারণে উপনীত হয়েছি সেটা হলো আপনাদের সঠিক দিক নির্দেশনামূলক কথাবার্তা দেওয়ার জন্য। এই যে সামনে 19তম নিবন্ধন পরীক্ষা, তো এই 19তম নিবন্ধনের জন্য যে আমাদের এখন বাংলার ক্লাস, তো বাংলার বিষয়ে আমাদের সেলিম স্যার যথেষ্ট অভিজ্ঞ এবং তার ক্লাসের মাধ্যমে উপকৃত হয়নি এমন স্টুডেন্ট পাওয়া আসলেই কষ্টকর। মানে যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছেন তাদের জন্য বলছি। আচ্ছা, তো আর এমনিতেও যারা ফ্রি ক্লাসটা করেন তারা নিশ্চয়ই দেখেছেন যে স্যার কত ভালো ক্লাস নেয়। আমাদের সাদিক একাডেমিতে শুধু যে সেলিম স্যারই বাংলা নেয় তা না, সেলিম স্যারের সাথে সাথে কিন্তু অন্যান্য অনেক এক্সপার্ট স্যাররাও কিন্তু ক্লাস নেয়। ইংরেজির জন্য শুধু সাদিক স্যার একাই না, সাদিক স্যার তার পাশাপাশি রাসেল স্যার আছে, মানে ব্যাকআপ স্যার কিন্তু সবসময় থাকে সাদিক একাডেমিতে। আমি যে শুধু গণিত ক্লাস নিই তা কিন্তু না, আমাদের বেস্ট শিক্ষক অর্থাৎ আনোয়ার স্যারও কিন্তু আছে। আমি নিজেকে কখনোই বেস্ট ভাবি না, আনোয়ার স্যার তো আছে, তিনিও কিন্তু আরও ভালো ক্লাস নেয়। সো আমরা এইটাই বলতে চাচ্ছি যে আমাদের সাদিক একাডেমিতে যারা পেইড কোর্সে ভর্তি হয় তারা কখনোই আমাদের কাছ থেকে খারাপ কোনো শিক্ষা না, আর টাকাটা বিফলে দেয় সেরকমও না। সবসময় কিন্তু তারা সেই টাকার থেকে অনেক গুণ বেশি ভালো সুযোগ সুবিধা এবং শিক্ষাটা পেয়ে যায়। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে বকবক করছি, আর বকবক না করি তাহলে বহুত ফায়দা হবে ইনশাল্লাহ। এখন কিছু বলবে আমাদের প্রাণ প্রিয় শিক্ষক সাদিক স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। যেহেতু আপনারা অনেকেই একটি বিষয় নিয়ে খুবই টেনশনে আছেন, অনেকেই প্রশ্ন করেন ওভার দ্য ফোনে ইনবক্সে যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেমন হবে, প্রিলিগ থাকবে কিনা। যারা এই চিন্তাটা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রিলিগ থাকবে, এমসিকিউ পরীক্ষা কিন্তু হবেই। আপনারা দেখেন 18তম আগেও কিন্তু এই গুজবটা উঠেছিল যে এনটিআরসি আর পরীক্ষা নেবে না, এনটিআরসি থাকছে না। এইসব সব বাদ দিয়ে আপনি প্রস্তুতি নেন, এই গুজবে আপনার ক্ষতি করবে। যাই হোক, যদি সত্যিই প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে কি হবে? তাহলে 50 মার্কের এমসিকিউ হবে, 50 মার্কের রিটেন হবে। ক্লিয়ার? এটা আপনারা নিশ্চিন্ত থাকেন। আর পূর্বের মতোই আশা করি থাকবে, প্রিলি, রিটেন এবং ভাইভা হবে। এখন আমাদের কোর্সে অনেকেই প্রিলি প্রস্তুতি নিচ্ছেন, পাশাপাশি আমাদের স্যারদের সাথে আপনারা রিটেন প্রস্তুতি নিচ্ছেন। তো আজকে অবশ্যই আমরা শ্রদ্ধেয় সেলিম স্যারের একটি ফ্রি ক্লাস উপভোগ করব ইনশাআল্লাহ, বাংলার উপরে। অসাধারণ স্যার ক্লাস নেন, যারা দেখেননি ক্লাস তারা পুরোটা দেখুন, আর যারা তো ছিলেন তারা তো থাকবেন, আমরা জানি ইনশাআল্লাহ। স্যার একটা কথা কিন্তু আপনি যেটা বললেন, যদি মানে প্রিলি মানে যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে তার মানে 50% রিটেন থাকবে, 50% সঠিক পিলি। তাহলে সেটাও যদি হয় তার মানে কি দাঁড়াচ্ছে, পিলি কিন্তু থাকছেই, অবশ্যই থাকবে। তো হিসাবটা কিন্তু এই রিটেন পিলি সবসময়ই আছে, আগেও ছিল, মানে বর্তমানেও আছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে। আর এই জন্যই বলতে চাই যে আপনারা কেউ বসে না থেকে আর গুজবে কান না দিয়ে আপনারা আপনাদের মতো প্রিপারেশন নিতে থাকেন, ইনশাল্লাহ সঠিক সময়ে সঠিক ডিসিশনটা আপনারা দেখতে পারবেন বোর্ড থেকে। ধন্যবাদ সেলিম স্যারকে অপেক্ষা করাচ্ছি, এর জন্য সরি স্যার। লাস্ট একটা কথা বলে দিতে চাই, এনটিআরসি কিন্তু প্রতি বছর পরীক্ষার স্টেপ বাড়ায়। সেটা বলেন প্রাইমারি ভেরিফিকেশন, এনএসআই ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন, বা আপনার প্রাইমারি সুপারিশ, যেমন সামনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে, এখানে কিন্তু 2টা ধাপে আপনার রেজাল্ট প্রকাশ করবে। প্রাইমারি সুপারিশ দিবে অর্থাৎ প্রাইমারি রেজাল্ট, এবং ফাইনাল রেজাল্ট। ক্লিয়ার? ধাপ কিন্তু বাড়তেছে, কমার প্রশ্নই আসে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। স্যার প্লিজ একটু কথা বলবো এই বিষয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত 19তম পরীক্ষার্থী যারা রয়েছেন। আসলে প্রিলিমিনারি থাকবে কি থাকবে না, এটির থেকে সবচেয়ে বড় কথা হলো 18 লাখ যখন পরীক্ষার্থী হবে, শুধু রিটেন পরীক্ষা নিয়ে সবাইকে যাচাই করা অল্প সময়ের মধ্যে খুবই দুঃসাধ্য ব্যাপার। এমন কোনো চাকরির পরীক্ষা নেই, এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে আপনার প্রিলিমিনারি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় না। আপনি যদি বলেন যে না শর্ট কোশ্চেন, যেমন মনে করেন যে আপনার রিটেন পদ্ধতি যদি এমন হয় যে এক কথায় উত্তর, বাংলা বিষয়, ইংরেজি বিষয়ে, যে কোনো বিষয়ে, অর্থাৎ যখন আপনার 18 লাখ প্রার্থী হবে বা 20 লাখ প্রার্থী হবে, সেখানে এমসিকিউ পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা ছাড়া
পরীক্ষার্থীদেরকে বাছাই করা বা তাদেরকে নিয়োগ দেওয়া, এই প্রক্রিয়াটা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার আমার কাছে এটা মনে হয়। তো আমার মনে হয় আরেকটি বিষয় যেটি আমি বলতে চাই সেটি হলো যে নিবন্ধন পরীক্ষায় এমসিকিউ বা প্রিলিমিনারি এই পদ্ধতিটা কিন্তু রাখাই লাগবে। না রাখলে এনটিআরসি আমার মনে হয় না তারা খুব ভালোভাবে ক্যান্ডিডেট বাছাই করতে পারবে, লিখিত পরীক্ষার্থীদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে পারবে। তো আমার কাছে মনে হয় এমসিকিউ থাকবে। আরেকটি বিষয় হলো যে অন্যান্য আপনারা যে 18 লাখ পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কি শুধু নিবন্ধন দিবেন তা কিন্তু নয়, নিবন্ধনের বাইরেও কিন্তু আরও অনেক পরীক্ষা রয়েছে, যেই পরীক্ষাগুলো আপনাদের এই যে আপনি দেখেন প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, এই সকল পরীক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর সিলেবাস কিন্তু খুবই 70, 80, 90 এই জিনিসগুলো কিন্তু আপনার ম্যাচিং করে। সো সেই জিনিসগুলো আপনার এটা মনে করার কোনো কারণ নেই যে হয়তো নিবন্ধনে প্রিলি হবে কি হবে না, এই ধরনের চিন্তাভাবনা যখন আপনি করবেন সেটাতে আপনার ক্ষতি হবে। কারণ আপনি অন্যান্য যে পরীক্ষাগুলো দিবেন এটা মনে রাখবেন নিবন্ধনে এমসিকিউ থাকবে, প্রিলিমিনারি থাকবে প্রথমত। দ্বিতীয়ত হলো যে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার এই এমসিকিউটা আপনি যদি মনে করেন যে নিবন্ধনে এটা হচ্ছে কি হচ্ছে না, এই চিন্তাটা যখনই আনবেন তখন কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যে প্রস্তুতিটা সেটা আপনার ঘাটতি থেকে যাবে এবং আপনার ক্ষতি হবে। সো আমার মনে হয় এই চিন্তাটা না করে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। আমার মনে হয় সেই চিন্তাভাবনা রেখেই পড়াশোনা করে এগিয়ে যাওয়া উচিত। তো সবার সাফল্য কামনা করছি, শুভকামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আপনি আপনার ক্লাসটা নিন স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। প্রিয় 19তম পরীক্ষার্থী যারা নিবন্ধন পরীক্ষার্থী যারা রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে। কথা বলছিলাম আমরা আমাদের সম্মানিত সাদিক স্যার সহ আমাদের প্রিয় নাজমুল স্যার এবং আমি ছিলাম, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এই বিষয়টি যে বিষয়গুলো আমি বললাম আসলে এটা আমার কাছে ব্যক্তিগত মনে হয় এটা লজিক্যাল একটা ব্যাপার। প্রিলিমিনারি পরীক্ষার পদ্ধতিটা ম্যাক্সিমাম পরীক্ষাতে রয়েছে, সো এটা বাদ দেওয়ার কোনোভাবে সুযোগ নেই। নিবন্ধন পরীক্ষায়ও সেটা অবশ্যই রাখতে হবে, না রাখলে সেটা এনটিআরসি কোনোভাবে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিবেন সেটা তাদের জন্য দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে আমার কাছে যেটা মনে হয়। যাই হোক, তো এই পর্যায়ে আমি যারা লাইভে আছেন তাদেরকে বলবো লাইভটি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে আছি। আমি আবার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুল সেলিম। আমি 2019 সালে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক হিসেবে একটি বিদ্যালয়ে কর্মরত আছি। আর সাদিক একাডেমিতে বাংলা শিক্ষক হিসেবে আপনাদের বাংলা ক্লাস নিয়ে থাকি। তো আজকে আমি যেহেতু বাংলা বিষয়ে ক্লাস নেই, বাংলা বিষয়ে আমাদের আরেকজন স্যার প্রিলিমিনারি ক্লাস নিচ্ছেন। তো খুবই দক্ষ এবং খুবই ভালো মানের একজন শিক্ষক। আপনারা তার ক্লাস করেছেন, গুণীজনের ক্লাস করেছেন। সেই ক্লাস আমি নিজেও দেখেছি, খুব ভালো লেগেছে আমার। তো আমার কাছে আজকে মনে হলো যে না, স্যার যেহেতু প্রিলিমিনারি বিষয়টা দেখছেন, তো আমার মনে হয় একটু রিটেন বিষয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলতে পারি, কিছু বিষয় মতামত দিতে বা আপনাদের সাথে মত বিনিময় করতে পারি। তো যাই হোক, আমি আলোচনায় চলে যাচ্ছি। শাহিন আলী ভাই বলছেন রিটেন কোর্সে অ্যাডমিট হব। শাহিন আলী বলছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ইংরেজি কবে হবে? হ্যাঁ, ইংরেজি ক্লাসও হবে ইনশাল্লাহ। রিটেন কোর্স করব। তানজিনা মিলি বলছেন রিটেন কোর্স করব। আইরিন মলি বলছেন আপনি কোন সাবজেক্টে? জি, আপনাদের এখানে যে বিষয় রিটেন, বাংলা, ইংরেজি, গণিত, অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেই বিষয়গুলোর উপরে রিটেন কোর্স করানো হবে এবং এই ব্যাপারে আপনারা সাদিক একাডেমিতে সাদিক স্যারের সাথে যোগাযোগ করবেন, এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। আচ্ছা, আজকে আমি আপনাদের সামনে যারা বাংলা বিষয়ে রয়েছেন, বাংলা এমডি সাদ্দাম হোসেন বলছেন স্যার আপনি কি বাংলা সাবজেক্ট নিবন্ধনের লিখিত ক্লাস নেন? জি, আমি নিবন্ধনের লিখিত ক্লাস 18তমতে নিয়েছি, ভাইভার ক্লাস নিয়েছি, স্কুল এবং কলেজ পর্যায়ের, স্কুল 2 পর্যায়ের ক্লাস নিয়েছি। তো ক্লাসগুলোতে আপনারা যুক্ত থাকবেন। যুক্ত থাকলে আশা করি মোটামুটি আপনাদের লিখিত বিষয়ের, বাংলা বিষয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনেক বিষয় ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো বিষয় হলো, দেখুন আজকে আমি আপনাদেরকে স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক
পদের স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক বাংলা পদে যেই সিলেবাসটা রয়েছে সিলেবাসটা আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব। আরেকটি বিষয় হলো যে এখানে প্রথমত আমাদের লিখিত পরীক্ষা বলেন, প্রিলিমিনারি পরীক্ষা বলেন, প্রত্যেক পরীক্ষার জন্য সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ। সিলেবাসটা খুব ভালো করে বুঝতে হবে। তো প্রথমে আমরা দেখব স্কুল পর্যায়ের যে সহকারী শিক্ষক বাংলা পদের কি কি বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। যারা বাংলা বিষয়ে পড়াশোনা করেছেন, বাংলা বিষয় নিবন্ধন দিবেন, তারা অবশ্যই জানেন যে বাংলা গদ্য, বিশেষ করে আমরা যেই গল্প, কবিতা, নাটক, উপন্যাস যেগুলো থাকে আর কি, প্রবন্ধ, এই বিষয়গুলো কিভাবে পড়তে হয়, আপনারা অনার্স মাস্টার্সে এগুলো পড়ে এসেছেন, এই প্রশ্নগুলোর উত্তর করে এসেছেন, এই পদ্ধতিগুলো আপনারা সবাই জানেন, সবাই বোঝেন। মূল বিষয়টা হচ্ছে যে আমরা অনার্সে লিখি কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা আমরা অনার্সে পরীক্ষা দিই, কিন্তু আপনার একই ধরনের ওই প্রশ্নের মান অনুযায়ী কিন্তু আপনাকে নিবন্ধন পরীক্ষায় লিখিততে 3 ঘন্টা লিখতে হবে। 3 ঘন্টার মধ্যে আপনার অনেক লেখায় কমপ্লিট করতে হবে। সো এখানে আমাদের এই জিনিসগুলো ক্যাপচার করার জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটি সিলেবাস সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথমত সিলেবাস সম্পর্কে ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এখানে লেখার পদ্ধতি, পড়ার পদ্ধতি, এগুলো আপনারা আগে জানেন, তো এটা আবার নতুন করে একটু আমাদেরকে ঝালিয়ে নিতে হবে। হ্যাঁ, তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে সহকারী শিক্ষক বাংলা পদে লিখিত পরীক্ষার সিলেবাস। দেখুন, প্রবন্ধ থাকবে, কবিতা এবং গল্প, নির্বাচিত প্রবন্ধ রয়েছে, নির্বাচিত কবিতা রয়েছে, নির্বাচিত গল্প রয়েছে। এখন এর সাথে কিছু জিনিস রয়েছে, যেমন মনে করেন যে আপনার নাটক আছে আর উপন্যাস আছে। প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক, উপন্যাস, এই 5টা বিষয় থেকে আপনার সাহিত্যের বলা যায় সবগুলো শাখা থেকে, প্রায় সবগুলো শাখা থেকে আপনার প্রশ্ন আসবে। ব্যাকরণ শাখা থেকে প্রশ্ন আসবে। যেমন মনে করেন যে আপনার এখানে ক বিভাগের ভিতর থেকে ক বিভাগে প্রশ্ন হবে আপনার 60 মার্কের প্রশ্ন হবে। ক বিভাগে সাহিত্য যেখানে প্রশ্ন হবে 60 মার্কের। প্রশ্নগুলো কোথা থেকে হবে? কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, এই টোটাল বিষয়গুলোর উপরে 60 মার্কস প্রশ্ন থাকবে। খ বিভাগে ব্যাকরণ বিষয় থেকে প্রশ্ন থাকবে। ব্যাকরণের 4টা বিষয় থাকবে, 4টা বিষয় থেকে আপনার প্রশ্ন হবে কিছু। তারপরে আপনার আবেদনপত্র আছে বা যে চিঠিপত্র যেগুলো আছে, প্রতিবেদন আছে, এখান থেকে প্রশ্ন হবে। অনুবাদ থেকে প্রশ্ন হবে। আর একটা হলো আপনার প্রবন্ধ থেকে প্রশ্ন হবে, প্রবন্ধ বলতে প্রবন্ধ রচনা থেকে প্রশ্ন হবে। আচ্ছা, এখন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আইরিন মলি বলছেন আমি সমাজবিজ্ঞানের। জি, সমাজবিজ্ঞানের ব্যাপারেও আপনাদের সাজেশন রয়েছে। এমডি আবুল হাসান মোল্লা বলছেন আসসালামু আলাইকুম স্যার, 19তমতে বিজ্ঞপ্তি থেকে বয়স 37 নিয়ে কাজ করবেন প্লিজ। আচ্ছা, ইনশাল্লাহ স্যার। আজকে কি প্রিলিমিনারির জন্য ক্লাস নেবেন না? আজকে প্রিলিমিনারি ক্লাস নিচ্ছি না, আজকে রিটেনের ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে রিটেনের বিষয়ে যারা বাংলা বিষয়ে রয়েছেন স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক বাংলা, এই পদে আপনাদের এই পদের সিলেবাস এবং কিছু দিক নির্দেশনামূলক আপনাদের সামনে উপস্থাপন করব। আচ্ছা, দেখুন এখানে যারা বাংলা বিষয়ে পরীক্ষা দিবেন তারা দেখুন 2টা বিষয় রয়েছে। একটা উপন্যাস সৈয়দ অলিউল্লাহর চাঁদের অমাবস্যা, আর একটা হলো রক্তাক্ত প্রান্তর, নাটক। এটা হলো উপন্যাস, এটা নাটক, এখান থেকেও প্রশ্ন হবে। তারপরে আপনারা দেখুন এই যে খ বিভাগে 40 মার্কের প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো ব্যাকরণ অংশ, তারপরে লিখিত অংশ রয়েছে, প্রবন্ধ রচনা, প্রতিবেদন, পত্রতত্ত্ব যেগুলো আছে এখান থেকে প্রশ্ন হবে। আচ্ছা, এবার দেখুন আমাদের মূলত যে বিষয়টা সেটা হলো যে এই অংশে দেখুন ক বিভাগ থেকে আমাদের কি কি প্রশ্ন হবে। ক বিভাগ থেকে আমাদের প্রশ্ন হবে যে সাধারণ প্রশ্ন থাকবে, নির্বাচিত প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস, নাটক থেকে 4টি প্রশ্ন থাকবে। কয়টি প্রশ্ন থাকবে? 4টি প্রশ্ন থাকবে এবং 4টি প্রশ্ন লিখতে হবে আপনার। 4টি প্রশ্ন লিখতে হবে, 4 × 40 মার্কস, 4 × 40 মার্কস। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস, নাটক থেকেই।
এই প্রবন্ধ গল্প অর্থাৎ নির্বাচিত প্রবন্ধ গল্প কবিতা নাটক যেগুলো আছে সেখান থেকেই প্রশ্ন হবে। সেখান থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 4 করে, 3 4 12। আচ্ছা, তারপরে দেখুন নির্বাচিত প্রবন্ধ গল্প কবিতা উপন্যাস নাটক, এখান থেকে এই প্রবন্ধ গল্প কবিতা উপন্যাস নাটক থেকেই কিন্তু কি হবে, আপনার ব্যাখ্যা থাকবে। ব্যাখ্যা, সপ্রসঙ্গ ব্যাখ্যা, অর্থাৎ একটা কবিতার লাইন বা গল্পের কোনো সংলাপ বা প্রবন্ধের কোনো গুরুত্বপূর্ণ লাইন তুলে দেওয়া হবে, ওটার ব্যাখ্যা লিখতে হবে। আচ্ছা, এখানে 2টা ব্যাখ্যা লিখতে হবে। 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে 8 আর 12 20, 40 আর 20 কত 60। এই যে এখানে 60 মার্কস, এখানে 60 মার্কস। এই 60 মার্কস হচ্ছে আপনার সাহিত্য থেকে। আচ্ছা, এবার দেখুন খ বিভাগে চলে যাবেন। খ বিভাগ থেকে আপনি যে প্রশ্নগুলো পাবেন, যে ধরনের প্রশ্ন হবে, সে প্রশ্নগুলো কি কি? সে প্রশ্নগুলো হচ্ছে আপনার, দেখুন ব্যাকরণ থেকে 4টা প্রশ্ন থাকবে, 4 ধরনের প্রশ্ন থাকবে। ভাষা অর্থাৎ ভাষারীতি, সাধু ও চলিত থেকে একটা প্রশ্ন আসবে। গতবার প্রশ্ন এসছে, 18তমতে প্রশ্ন এসছে। 18তমতে দেখুন এই 2টা প্রশ্ন এসছে যে সাধু থেকে চলিত, সাধু থেকে চলিত ভাষার রূপান্তর, সাধু থেকে চলিত ভাষার রূপান্তর। আবার দেখুন এই ছন্দ থেকে প্রশ্ন। ছন্দ একটা খুবই গুরুত্বপূর্ণ, যারা বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন তারা জানেন ছন্দ অলঙ্কার বাংলা ভাষার খুবই, বাংলা সাহিত্যের জন্য এবং বাংলা ভাষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, এখানে ছন্দ থেকে কিন্তু প্রশ্ন এসছে গতবার, ছন্দ নির্ণয়। ছন্দ কাকে বলে, ছন্দ কত প্রকার, কোনটা কোন ছন্দ, এইগুলো আমাদের জানতে হয়। এগুলো আমরা রিটেন ক্লাস যখন পেইড ক্লাস শুরু করব তখন কিন্তু এগুলো আমরা করাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে গতবার প্রশ্ন এসছে ছন্দ নির্ণয়, ছন্দ নির্ণয়, ছন্দ নির্ণয়, ঠিক আছে। আচ্ছা, ছন্দ নির্ণয়টা কিন্তু আপনি যদি নিয়মিত, যারা জানেন তো খুব ভালো, যারা জানেন খুবই ভালো, যারা এটা খুব ভালো জানেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের এটা দুর্বলতা রয়েছে তাদেরকে এটা অবশ্যই ভালোভাবে শিখে নিতে হবে। আচ্ছা, এখন দেখুন এখানে এই 2টাতে কত মার্কস, এই 2টাতে কিন্তু আপনার 5 মার্ক, এইটাই পাস, এইটাই পাস, প্রতিটাই পাস করে মার্কস। তার মানে আপনি এখানে কোনো ভুল করতে পারবেন না। এখানে ভুল করলে কিন্তু আপনি ভালো মার্কস তুলতে পারবেন না। ব্যাকরণ অংশে যদি ভালো মার্কস, পুরো মার্কস না পান, 15-15-এর মধ্যে 15 মার্কস না পান, তাহলে কিন্তু আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন না। আচ্ছা, তারপরে দেখুন এখানে গ নম্বর এবং ঘ নম্বরে বাংলা বানান সম্পর্কিত এবং উচ্চারণ সম্পর্কিত 2টা প্রশ্ন আসবে, 2টাই লিখতে হবে। আচ্ছা, এখানে প্রশ্ন দিতে পারে বানান শুদ্ধিকরণ, ঠিক আছে, আবার দিতে পারে বাংলা বানানের নিয়ম, শুদ্ধ উচ্চারণ লিখতে বলতে পারে, আবার উচ্চারণের নিয়ম, অর্থাৎ যে কোনো এক ধরনের প্যাটার্ন প্রশ্নে আসতে পারে। আচ্ছা, এখানেও কিন্তু আপনার এখান থেকে যে কোনো একটা দিবে, যে কোনো একটা দিবে, একটাই থাকবে পাস। এখানে গেল 15 মার্কস, এখানে কত মার্কস, 15 মার্কস। আর বাকিগুলোতে যে পত্র লিখতে হবে, অনুবাদ লিখতে হবে, প্রবন্ধ রচনা। আচ্ছা, আপনি জাস্ট একটু খেয়াল করুন, 3 ঘন্টার মধ্যে আপনার এই লেখাগুলো কমপ্লিট করতে হবে। সো কীভাবে লিখতে হবে, কোন পদ্ধতিতে লিখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মোসাম্মদ কেয়া খাতুন স্যার, হিসাব বিজ্ঞান কবে হবে? জি হবে ইনশাল্লাহ। সার্কুলার কবে হবে স্যার? স্যার আজকে কি প্রিলি ক্লাস নেবেন না? জি না, আজকে প্রিলি ক্লাস, বাংলা প্রিলি ক্লাস নিব না। আচ্ছা, দেখুন এখন আমি এই বিষয়গুলো দেখাইলাম যে এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি পড়বেন কিভাবে, তাই না? আপনি পড়াশোনাটা করবেন কিভাবে? দেখুন আমি মানবন্টন এবং আপনার সিলেবাসটা দেখাইলাম। আমি মানবন্টন এবং সিলেবাসটা আমি দেখিয়েছি। দেখুন বাংলা সাহিত্যে যারা পড়াশোনা করেছেন তারা পড়াশোনার ব্যাপারটা কোনভাবে পড়তে হয় তারা সবাই কিন্তু জানেন, মনে হয় আমার থেকে আপনারা ভালো জানেন। তারপরেও আমার মনে হয় কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা উচিত, কিছু মতামত দেওয়া উচিত, সেই জন্য আমি বিষয়গুলো তুলে ধরছি। দেখুন প্রথম কাজটা হচ্ছে, প্রথম কাজ আপনি
বিগত সালের প্রশ্নগুলো দেখবেন, বিগত সালের প্রশ্নগুলো দেখুন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করবেন। ধরেন বিগত 2 থেকে 3 সালের 2 থেকে 3 বছরের, বিগত 2 বা 3 বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনি দেখবেন কোন প্রশ্নগুলো বারবার এসছে, 3 বছর 4 বছর আগের প্রশ্নগুলো, রিটেন প্রশ্নগুলো দেখার চেষ্টা করবেন কোন কোন প্রশ্নগুলো এসছে। প্রশ্ন যেহেতু আমাদের সংক্ষিপ্ত আসবে, সাধারণ অর্থাৎ বড় প্রশ্ন আসবে, সংক্ষিপ্ত আসবে, ব্যাখ্যা আসবে। আচ্ছা, আগে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, আগে ছিল বড় মানে সরাসরি আপনার বড় প্রশ্ন, আর একটা হলো ব্যাখ্যা ছিল, সংক্ষিপ্তটা নতুন যোগ করেছে। আচ্ছা, এখন যারা সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করে পড়বে তারা অবশ্যই ব্যাখ্যাটাও পারবে, ঠিক আছে। এখন বিষয়টা হলো যে আপনি বিগত সালের প্রশ্ন যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন নাই সেগুলো বাদ দেন, সেখান থেকে আপনি দেখবেন সে ব্যাখ্যা আছে কি কি, ব্যাখ্যা গল্প থেকে, কবিতা থেকে, নাটক থেকে ব্যাখ্যা কি কি এসছে, ওই ব্যাখ্যাগুলোই কিন্তু আপনার সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে। আচ্ছা, প্রথম কাজ বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে দেখবেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করবেন। তারপরে দ্বিতীয় কাজ, যেই প্রশ্নগুলো আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যেই প্রশ্নগুলো যেমন দেখুন গতবার কিন্তু নতুন সিলেবাস কিন্তু দিয়েছে, যেখানে নতুন গল্প, নতুন আপনার প্রবন্ধ, নতুন কবিতা এগুলো কিন্তু যুক্ত করা হয়েছে। অর্থাৎ ওখান থেকে কিন্তু এমনও গল্প, এমনও উপন্যাস আছে, এমনও কবিতা আছে, প্রবন্ধ আছে যেখান থেকে আপনার এখনও প্রশ্ন হয়নি। হয়তো কিছু গল্প থেকে বা কয়েকটা গল্প বা কবিতা থেকে প্রশ্ন করেছে, তো সেইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। দেখুন, প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, মূল পাঠ অর্থাৎ যে মূল যেই বিষয়টা, মূল গল্পটা, মূল প্রবন্ধটা, মূল কবিতাটা সুন্দর করে বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়তে হবে, কয়েকবার পড়তে হবে, কয়েকবার। আচ্ছা, এটা পড়বেন। 3 নম্বর কাজ হচ্ছে যখন আপনি পড়বেন গুরুত্বপূর্ণ লাইনগুলো নোট করবেন। মনে করেন একটা প্রবন্ধ পড়ছেন, প্রবন্ধ পড়তে 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 মনে করেন যে প্রবন্ধের কোনো একটা বিষয় আপনি বুঝলেন না, ওটা আন্ডারলাইন করবেন। যদি বোঝেন তাও আন্ডারলাইন করবেন, না বুঝলেও আন্ডারলাইন করবেন। তবে হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ লাইন পড়তে পড়তে আপনি বুঝতে পারবেন যে এটা গুরুত্বপূর্ণ লাইন, ওই লাইনটা নোট করবেন, খাতায় লিখে ফেলবেন। এবং ওই লাইনটা কোন প্রসঙ্গে বলা হয়েছে, কি কারণে বলা হয়েছে, লেখক এখানে বা ওই গল্পের বা প্রবন্ধের কোন প্রসঙ্গে ওই লাইনটা বলা হয়েছে, প্রসঙ্গটা ছোট করে লিখে রাখবেন। আপনাকে বুঝতে হবে কোন প্রসঙ্গে বলা হয়েছে এবং ওই লাইনটা কে বলেছে, কেন বলেছে, কি প্রসঙ্গে বলেছে তা লিখে রাখতে হবে। আপনি যখন এটা রিডিং পড়বেন, গল্পটা রিডিং পড়ছেন, প্রবন্ধটা রিডিং পড়ছেন, উপন্যাস রিডিং পড়ছেন, নাটক রিডিং পড়ছেন, ঘটনার পরম্পরাটা বোঝার চেষ্টা করবেন। একটা গল্পে, একটা নাটকে, একটা উপন্যাসে একটা প্লট থাকে, একটা ঘটনা থাকে, একটা প্রেক্ষাপট থাকে। সেই ঘটনা প্রেক্ষাপটগুলো বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা লাইন রিডিং পড়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ লাইনগুলো নোট করবেন এবং আন্ডারলাইন করে নোট করবেন। আচ্ছা, এবং ওখানে খেয়াল করবেন যে ওই লাইনটা কে বলেছে, কেন বলেছে, কি প্রসঙ্গে বলেছে, ওই লাইনের প্রসঙ্গটা খোঁজার চেষ্টা করবেন। আচ্ছা, এটা গেল মূল 3টা কাজ। এই 3টা কাজ কিন্তু আপনাদের করতে হবে। যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট রয়েছেন, বাংলা সাহিত্যের পরীক্ষা দিবেন, যারা সহকারী শিক্ষক বাংলা পদে, তারা এই কাজগুলো অবশ্যই করবেন। আচ্ছা, কেন করবেন আমি বলছি। দেখুন, সাধারণ একটা প্রশ্ন আসবে, আপনার গল্প, কবিতা, নাটক, উপন্যাস যাই হোক না কেন, ওখান থেকে একটা প্রশ্ন, সাধারণ প্রশ্ন আসবে, একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। দেখুন, একটা ব্যাখ্যা আসবে। যতক্ষণ পর্যন্ত আপনি মূল গল্পটা, মূল কবিতাটা, মূল প্রবন্ধ, নাটক, উপন্যাস ভালো করে না পড়বেন, ততক্ষণ পর্যন্ত সাধারণ প্রশ্ন আপনি উত্তর করতে পারবেন না। কোন ধরনের কোশ্চেন দিবে এটা আপনি জানেন না। যখন আপনি সাধারণ প্রশ্ন উদ্দেশ্য করে পড়বেন, মূল গল্পটা পড়বেন, তখন কিন্তু ওখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক কিছু পেয়ে যাবেন, ব্যাখ্যার জন্য অনেক কিছু পেয়ে যাবেন। আমি বোঝাইতে পারছি মনে হয়। আচ্ছা, তাহলে সাধারণ প্রশ্নের জন্য আমার সাধারণ প্রশ্ন কি, ওই যে বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে, কোন গল্প থেকে, কোন উপন্যাস থেকে, কোন প্রবন্ধ থেকে কোন প্রশ্নটা এসছে এবং কোন প্রশ্নগুলো বারবার এসছে এবং ওইটা কোন প্রসঙ্গে এসছে, কোন দিকটা নিয়ে কোশ্চেন করেছে। আচ্ছা, এবার দেখুন, ধরুন আমি একটা প্রবন্ধ পড়লাম, শুধু লিখিত ভাইবা কি হবে জানালে উপকৃত হবো।
আচ্ছা দেখুন, মোসাম্মদ তানজিমা খাতুন, এটা ধরে রাখেন প্রিলিমিনারি পরীক্ষা হবে, ঠিক আছে? আপনারা প্রিলিমিনারি প্রস্তুতি নেবেন। দেখুন, আমরা কোচিং করাচ্ছি বলে বলছি এটা তা না। প্রিলিমিনারি পড়লে আপনার ক্ষতি হবে না, আপনার লাভ হবে। আপনি মানে এনটিআরসির যত প্রার্থী হয়, নিবন্ধন পরীক্ষায় যত প্রার্থী, এত প্রার্থী শুধু লিখিত পরীক্ষা দিয়ে এত খাতা দেখে এনটিআরসি এত অল্প সময়ের মধ্যে আপনার রেজাল্ট দিয়ে দেবে, বিষয়টা এরকম নয়। 18 লাখ পরীক্ষার্থীকে বাদ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষা কী জন্য নেওয়া হয়? আমি যখন অ্যাডমিশন কোচিং করি 2007 সালে, তখন আমাকে আমার এক টিচার প্রশ্ন করেছিল যে হোয়াট ইজ অ্যাডমিশন টেস্ট। আই ওয়াজ আস্কড দেন, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ অ্যাডমিশন টেস্ট। তা আমরা সবাই অ্যান্সার করেছিলাম অ্যাডমিশন টেস্ট ইজ অ্যান কম্পিটিটিভ এক্সাম, ইজ আ কম্পিটিটিভ এক্সাম, ইজ আ হার্ড এক্সাম, অনেক কিছু অ্যান্সার করেছিলাম। তখন ওই স্যার আমাদেরকে উত্তর করেছিলেন যে কোশ্চেনের অ্যান্সারটা হয়নি। কোশ্চেনের অ্যান্সারটা হবে অ্যাডমিশন টেস্ট ইজ অ্যান অমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট ইজ অ্যান অমিশন টেস্ট। অমিশন মানে কি? বাদ দেওয়া। 18 লাখ প্রার্থীকে বাদ দেওয়া হবে শুধু রিটেন পরীক্ষা নিয়ে। রিটেন পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করা এত সহজ হয়ে যাবে 18 লাখ? সেটা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার। আমার মনে হয় না এনটিআরসি প্রিলিমিনারি বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেবে। প্রিলিমিনারি পরীক্ষাটা নেওয়া হয় ক্যান্ডিডেটদেরকে, যারা পরীক্ষার্থী থাকে, আবেদনকারী থাকে, যারা হবু শিক্ষকবৃন্দ যারা, তাদেরকে বাদ দেওয়া হয়, বাদ দিয়ে বাছাই করা হয়। সো এই এমসিকিউ সিস্টেমটা আপনার বাদ হওয়া এতটা সহজ নয়। এটা বিসিএস এর মতো অনেকটা। বিসিএস কি প্রিলিমিনারি বাদ দিতে পারবে? বাদ দিতে পারবে না। যদি আপনার জেনারেল হয়, জেনারেল আপনার সার্কুলার হয়, সেই ক্ষেত্রে বলছি। জেনারেল বা টেকনিক্যাল যখন বোথ সার্কুলার হয়, বোথ ক্যাডারের যখন সার্কুলার হয়, শুধু স্পেশাল হলে সেটা আলাদা ব্যাপার। আচ্ছা দেখুন, যারা আমি খুবই দুঃখিত, আমি নিজেও বুঝতে পারছি স্লাইডটা সম্ভবত ক্লিয়ার আসছে না, আসতেছে না। আচ্ছা যাই হোক, তো দেখুন, যারা বাংলার জন্য পরীক্ষা দিবেন তাদেরকে বলছি আপনারা একটু লক্ষ্য করুন। ধরুন এটা প্রবন্ধ, আপনি একটা প্রবন্ধ পড়বেন। আচ্ছা, প্রবন্ধ মনে করেন এখানে কি আছে? সভ্যতার সংকট। আচ্ছা, সভ্যতার সংকট যখন পড়বেন তখন কি করবেন? গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগাবেন, কোটেশন দাগাবেন, মূল ভাব বোঝার চেষ্টা করবেন। এবং দেখুন, এটা পড়ার সময় এখানে আপনি কোন কোন জিনিসগুলো পাবেন, এই প্রবন্ধের মধ্যে কোন কোন দিকগুলো পাবেন, কোন কোন বিষয়গুলো আপনি খুঁজে পাবেন। সভ্যতার সংকটের মধ্যে আপনি খুঁজে পাবেন প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার স্বরূপ বা পার্থক্য, এই জিনিসটা পাবেন। এটা কিন্তু বিগত পরীক্ষায় এগুলো এসছে। তারপরে বলা হচ্ছে ইংরেজ সভ্যতার নেতিবাচক দিক বা মুখোন্মোচন, অর্থাৎ এই বিষয়গুলো পড়তে গেলে আপনি এই দিকগুলো খুঁজে পাবেন, এই বিষয়গুলো খুঁজে পাবেন। তারপরে বলছে নবজীবনের আশা, এইটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটি প্রবন্ধ, এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখেছেন তখন এই মূল বিষয়গুলো তুলে ধরেছেন, ওই প্রবন্ধের মধ্যে এই মূল বিষয়গুলো তুলে ধরেছেন এবং এই রিলেটেড অনেক কোটেশন দিয়েছেন। আপনি কি করবেন? প্রাচ্য পাশ্চাত্য সম্পর্কিত যত কোটেশন আছে মুখস্থ করে ফেলবেন। ব্যাখ্যা কখন দিবেন? ব্যাখ্যা যখন পুরো প্রবন্ধটা যখন আপনি পড়ে ফেলবেন তখন কিন্তু বুঝতে পারবেন ওই কোটেশনগুলোর ব্যাখ্যাটা। মূল প্রবন্ধ টোটাল না পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, বাংলা ভাষা একটা প্রবন্ধ, এখানে গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বেন, মূলভাব বোঝার চেষ্টা করবেন। কোন কোন দিক খুঁজে পাবেন? বাংলা ভাষার গতি এবং প্রকৃতি, অর্থাৎ বাংলা ভাষার গতি প্রকৃতি কেমন সেই বিষয়গুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরেছেন। আদর্শ বাংলা কীরকম সেটা তুলে ধরেছেন। বঙ্কিমচন্দ্রের তার নিজস্ব ভাষা চিন্তা তুলে ধরেছেন। প্রাচীন পন্থী এবং নব্যপন্থী, অর্থাৎ একটা হচ্ছে সংস্কৃতপন্থী আর একটা হচ্ছে বাংলা ভাষা, অর্থাৎ সহজ ভাষা। সংস্কৃত ভাষা তো একটু কঠিন, যারা প্রাচীন ওই সংস্কৃত ভাষা অনুসরণ করতো, লেখার ক্ষেত্রে খুবই প্রাধান্য দিত, বলার ক্ষেত্রে প্রাধান্য দিত, সংস্কৃত ভাষা ছাড়া তাদের কাছে আর কোনো ভাষা গ্রহণযোগ্য না, তারা ছিল প্রাচীনপন্থী। আর ওদের বিপরীত যারা ছিল তারা ছিল নব্যপন্থী। আচ্ছা, ভাষাটাকে সহজ করার জন্য তো ভাষা সম্পর্কিত এই জিনিসগুলো কোটেশন আছে, এগুলো পড়ে নিতে হবে। রাজবন্দি জবানবন্দি যখন তখন একইভাবে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগাবেন। এখানে কোন কোন দিক খুঁজে পাবেন? নজরুলের স্বদেশপ্রেম, আত্মচেতনার স্বরূপ, বিদ্রোহ সত্তা, এগুলো খুঁজে পাবেন।
সাহিত্য খেলা একই রকম আদর্শ। তার মানে যখন আপনি যেই প্রবন্ধটা পড়বেন ওই প্রবন্ধের পড়ার সময় দেখবেন যে আচ্ছা এটা কোন বিষয়টা, এই কথাটুকু যে আমি পড়লাম 10টা লাইন পড়লাম, এই 10টা লাইনের মধ্যে কি ফুটে উঠেছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ লাইন কোনটা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে এইটা। আচ্ছা, তারপরে দেখুন অবশ্যই প্রবন্ধ যখন পড়বেন প্রাসঙ্গিক লাইনগুলো কোটেশনগুলো খাতায় নোট করবেন এবং মুখস্থ করবেন। দেখুন আপনি গল্প খেয়াল করুন, গল্পটা যখন পড়বেন, কোনো গল্প যখন পড়বেন তখন গল্প পড়ার ক্ষেত্রে আপনার কি করতে হবে, গল্প পড়ার ক্ষেত্রে আপনার অবশ্যই গল্পটা কি করতে হবে, গল্পটা পুরোপুরি পড়তে হবে, সম্পূর্ণ গল্পটা পড়তে হবে, অর্থাৎ মূল ভাবটা বোঝার চেষ্টা করতে হবে, মূল ভাব পুরো গল্পটা পড়ে ফেলতে হবে। আচ্ছা, এই যে গল্পগুলো আছে এই গল্পগুলো কিন্তু সবই ছোট গল্প। আচ্ছা, যেহেতু এইগুলো ছোট গল্প সম্পর্কিত বৈশিষ্ট্য অবশ্যই আপনাকে পড়তে হবে, জানতে হবে। আচ্ছা, ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে আপনার জেনে নিতে হবে আগে। এবং একটা গল্প মনে করেন, এই গল্পটার নাম কি শাস্তি। শাস্তি গল্প লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। শাস্তি গল্পটা কে লিখেছে? রবীন্দ্রনাথ লিখেছেন। এখন এইটা যে আসলে একটা ছোট গল্প, এটার কি প্রমাণ, ওটা আপনাকে প্রমাণ করতে হবে। যদি বলা হয় যে শাস্তি গল্পের নামকরণের সার্থকতা লিখুন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ছোট গল্পের বৈশিষ্ট্য, ভাষা, এই জিনিসগুলো খেয়াল রাখে, চরিত্র, সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, গল্পের বিষয়বস্তু আপনি যখন পড়বেন গল্পের বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখার চেষ্টা করবেন, দাগানোর চেষ্টা করবেন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে গল্পের মধ্যে চরিত্রসমূহ, এই যে এই চরিত্রগুলো অবশ্যই মাথায় রাখবেন। এই চরিত্রগুলো মাথায় রাখবেন, কয়টা চরিত্র আছে এবং ওই চরিত্রের মধ্যে কি কি ঘটনা ঘটছে, চরিত্রের মধ্যে সংলাপগুলো কি হচ্ছে, ওই সংলাপগুলো অবশ্যই আপনার নোট করতে হবে, কে কোন কথা বলতেছে। যেমন এখানে ধরুন শাস্তি গল্পের কয়েকটা চরিত্র আছে, যেমন দুঃখীরাম রুই, সিদাম রুই, রাধা, চন্দরা, রামলোচন বাবু। আচ্ছা, দুঃখীরাম শ্রীরাম এরা দুই ভাই, রাধা চন্দ্র এরা দুই যা। আচ্ছা, দুঃখীরামের বউ হচ্ছে রাধা, সিদাম রুইয়ের বউ হচ্ছে চন্দরা। তো এরা অর্থ অভাব বলেন, অভাব অনটনের একটা সংসার, পদ্মা তীরবর্তী একটা অঞ্চলের কাহিনী। এবং এইখানে দুঃখীরাম রুই কোনো একটা কারণে রাধাকে মেরে ফেলে, ঠিক আছে, রাধাকে মেরে ফেলে, অর্থাৎ দুঃখীরাম রুই তার স্ত্রীকে মেরে ফেলে। আর সীতারাম রুইয়ের হচ্ছে স্ত্রীকে চন্দরা। সীতারাম যেহেতু তার ভাই, তখন সীতারাম এই দুঃখীরামের স্ত্রীকে মেরে ফেলার পরে তখন তার স্ত্রী চন্দরাকে বলে, চন্দরা, আমার ভাইয়ের হত্যার দায় তুমি নিয়ে নাও, তুমি পুলিশের কাছে স্বীকার করবা যে আমি হত্যা করেছি। আচ্ছা, এখানে দেখুন কয়েকটা লাইন আছে, খেয়াল করুন। আমি ঘটনাটা সংক্ষেপে বললাম। যাহা বলিতেছি তাই কর, তোর কোনো ভয় নাই, আমরা তোকে বাঁচাইয়া দিব। এই যে সিদাম রুই হচ্ছে যে তার স্ত্রী। সিদাম রুই কার স্ত্রী? চন্দ্রার স্ত্রী। কার স্ত্রী? সিদাম রুই হচ্ছে চন্দ্রার স্ত্রী। এই যে সিদাম রুই হচ্ছে সিদাম রুইয়ের স্ত্রী হচ্ছে চন্দরা। সিদাম রুইয়ের স্ত্রী হচ্ছে চন্দরা। এখন দুঃখীরাম তার স্ত্রীকে মেরে ফেলেছে রাধাকে। এখন সিদাম দেখতেছে আমার ভাই তো ফেসে যাবে, তখন তার স্ত্রীকে বলে, তুই দায় স্বীকার করে না, হত্যার দায়টা তুই স্বীকার করে নে, যাহা বলিতেছি তাই কর, তোর কোনো ভয় নাই, আমরা তোকে বাঁচাইয়া দিব। আচ্ছা, এই যে লাইনটা আপনার সামনে দিলাম, আমি ঘটনাটা না বললে কি আপনি কি এটা বুঝতে পারতেন? এই কথাটা কিন্তু এই যে সিদাম রুই বলেছে, এই কথাটা কে বলেছে? সিদাম রুই বলেছে। কাকে বলেছে? চন্দরাকে। কোন প্রসঙ্গে বলেছে? দুঃখীরাম রুই যখন তার স্ত্রীকে মেরে ফেলেছে তখন সিদাম রুই চিন্তা করেছে আমার ভাই তো ফেসে যাবে, এই দায়টা আমার বইয়ের উপর দিয়ে দিই। আচ্ছা, সিদাম রুই আবার বলে কি জানেন? সিদাম রুই আবার বলে, ঠাকুর বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না। মানে ভাইয়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে নিজের স্ত্রীকে সে বলি দিচ্ছে। আচ্ছা, এই কথাটা কার? এই কথাটাও সিদাম রুইয়ের। ওই প্রসঙ্গে বলা হয়েছে মরণ।
এই যে মরণ কথাটা, এটা হলো এই শাস্তি গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ। যখন চন্দ্রা যখন এই দায় স্বীকার করে নেয়, এই হত্যার দায়, তখন তাকে পুলিশ অ্যারেস্ট করে। চন্দ্রা স্বীকার করে, হ্যাঁ আমি হত্যা করেছি। চন্দ্রার মনের মধ্যে একটা জিদ জাগে যে আমি হলাম সীতারাম রুইয়ের স্ত্রী, তার ভাই তার বউকে মেরে ফেলেছে, সেই হত্যার দায় আমাকে দেওয়া হচ্ছে, আমাকে নিতে বলছে। কে বলছে? আমার স্বামী। এই রাগে এবং ক্ষোভে সে দায়টা স্বীকার করে নেয়। যখন তার ফাঁসি হবে, ফাঁসি হওয়ার আগে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তার ফাঁসির রায় হয়। ফাঁসির রায় হওয়ার আগে সীতারাম রুই কষ্টে পড়ে চন্দ্রার সাথে দেখা করতে আসে। তখন চন্দ্র তাকে দেখে শুধু একটা শব্দ বলে, মরণ। ঠিক আছে, মানে সে সীতারাম রুইয়ের সাথে দেখা করবে না, সে মরণের সাথে দেখা করবে। তো এই শব্দটা কোন প্রসঙ্গে বলা হয়েছে এখন আমি দেখেন, আমি গল্পটা পড়েছি তাই আমি এটা প্রসঙ্গটা বলতে পারছি। আচ্ছা দেখুন, যারা বাংলা বিষয়ে পরীক্ষা দিবেন ভাই, তারা এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা দেখুন, আরেকটা জিনিস আমি বলি। দেখুন, প্রাগৈতিহাসিক একটা খুব আপনারা সবাই জানেন, এটা হচ্ছে মার্ক্সীয় এবং ফ্রয়েডীয় ভাবধারার একটি, মার্ক্স এবং ফ্রয়েডীয় একটা দর্শন। এরা দার্শনিক, মার্ক্স এবং ফ্রয়েডীয় এরা দার্শনিক। এদের যে বিভিন্ন তত্ত্ব আছে, এই তত্ত্বটা হচ্ছে যে আপনার অবচেতন মন এবং আদিমতা। ঠিক আছে, অর্থাৎ জৈব প্রবৃত্তি এবং আদিমতা, তারপরে আপনার ভয়, দুঃখ, অভাব, অনটন, এই সব কিছু মিলিয়ে এটাকে বলে ফ্রয়েডীয় তত্ত্ব, মার্ক্সীয় বা ফ্রয়েডীয় তত্ত্ব। আচ্ছা যাই হোক, এখানে প্রাগৈতিহাসিক একটা ছোট গল্প, এই ছোট গল্পের চরিত্র আছে দেখেন, ভিখু, পাচি, বৈকুণ্ঠ, এগুলো আমরা সবাই জানি। আচ্ছা এইখানে যে ঘটনাটা, এই ঘটনাটা আমার জানতে হবে, এই প্রাগৈতিহাসিক গল্পের ঘটনাটা তো আমার জানতে হবে, তাই না? জানার পর আমি কি করব? গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখাবো, চরিত্রগুলো সম্পর্কে আমি জানবো, চরিত্রের কোন কোন চরিত্রের কোন কোন সংলাপ, এটা আমি জানবো। আচ্ছা, ভিখু একজন ডাকাত ছিল। সে বৈকুণ্ঠের বাড়িতে যখন ডাকাতি করতে যায়, তখন সে একটা ডাকাতি করতে গিয়ে সে একটা বর্ষা খায়, বর্ষা। তার এক হাতে বর্ষা লাগে, বর্ষা লাগার পরে সে চলে যায় পেহলাদ নামে একজন আত্মীয়ের বাড়ি, তার পরিচিত। সে কি করে, পুলিশ তাকে ধরে ফেলবে বলবে, এই ভিখুকে ধরে ফেলবে বলে সে তাকে বনে জঙ্গলে লুকিয়ে রাখে। একটা পর্যায়ে সে বন থেকে চলে আসে, চলে আসার পরে সে বশির মিয়া এবং পেহলাদের স্ত্রীর দিকে সে নজর দেয়, এবং পেহলাদ তার পরিচিত একজন ওই ভিখু ডাকাতকে বাড়িতে নিয়ে রাখার পরে তাকে আদর যত্ন, খাতির যত্ন করে। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় ভিখু কি করে, পেহলাদের স্ত্রীর দিকে নজর দেয়, তখন ওকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। এবার ও কি করে, পাচি নামে একটা মেয়ের সাথে দেখা হয়। পাচি নামে যে হচ্ছে, সে ভিক্ষুক, একটা মেয়ে, এবং তার একটা পা হাঁটু থেকে একেবারে পা পর্যন্ত তৈলাক্ত এবং ঘা। হ্যাঁ, তার পাটা হচ্ছে ঘাযুক্ত একটা পা, সেই ঘাযুক্ত পা দেখিয়ে সে ভিক্ষা করে। এবং যখন ভিখু তার হাতের এই সমস্যার কারণে সে তো ডাকাতি করতে পারে না, হাতে যেহেতু বর্ষা লাগছিল, সে ওই কারণে ওই হাতের অক্ষমতার কারণে সেও ভিক্ষা করতে নামে। একটা পর্যায়ে পাচির সাথে তার দেখা হয়, পরিচিত হয়, এবং পাচির প্রতি তার একটা কুদৃষ্টি পড়ে। পরে জানা যায় যে পাচি হচ্ছে বশির মিয়ার সাথে থাকে, বশির মিয়ার স্ত্রী। তখন একটা পর্যায়ে ভিখু কি করে, বশির মিয়াকে মেরে ফেলে পাচিকে পাওয়ার জন্য, বশির মিয়াকে মেরে ফেলে। এই যে ঘটনাটা, এবং মেরে ফেলে সে পাচিকে সে নিয়ে আসে, পালিয়ে আসার পরে তারা আবার ভিক্ষা করে, তারা একসাথে থাকে। অর্থাৎ দেখুন, এই যে ঘটনাটা, খুন খারাপি, ডাকাতি, তারপরে যৌন বাসনা, এই বিষয়গুলো হচ্ছে এই ফ্রয়েডীয় তত্ত্ব বা প্রাগৈতিহাসিক গল্পের একটা মূল বিষয়, এবং এটা হচ্ছে প্রাগৈতিহাসিক গল্পটা এই কারণে বলা হয়েছে। যাই হোক, এই গল্পের মূল চরিত্র হচ্ছে ভিখু। আচ্ছা, আমি এই বিষয়গুলো কেন বলছি ভাই, আমি এই বিষয়গুলো বলছি, আপনারা এগুলো জানেন। আপনি দেখেন, নারী সঙ্গহীন এই নিরুচ্ছদ জীবন আর তার ভালো লাগে না। আচ্ছা বলেন তো এই কথাটা কার? নারী সঙ্গহীন এই নিরুচ্ছদ জীবন আর তার ভালো লাগে না। মনে করেন এই লাইনটা দিয়ে বলা হলো যে এইটার ব্যাখ্যা লিখুন বা এটা ব্যাখ্যা করুন। আপনি যদি মূল গল্পটা না পড়েন, এইটার প্রসঙ্গ না জানেন, এটা কোন চরিত্র বলেছে বা কোন চরিত্র সম্পর্কে বলা হয়েছে,
এটা যদি আপনি না জানেন, কে বলেছে এটা যদি না জানেন, আপনি কখনোই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে পারবেন না, ব্যাখ্যাও লিখতে পারবেন না। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই। এই লাইনটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? এই লাইনটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? এই লাইনটা ওই প্রসঙ্গটা জানতে হবে। দেখুন, নারী সঙ্গহীনে নিরুৎসব জীবন আর তার ভালো লাগে না, ঠিক আছে? যখন সে এই পেহলাদের বাসা থেকে যখন পালিয়ে আসলো, তখন পাঁচির দিকে তার নজর পড়েছে এবং সে চেয়েছে বশির মিয়াকে মেরে পাঁচিকে নিয়ে আসবে। তার আগ পর্যন্ত তার একটা ভিতরে একটা জিনিস কাজ করত, অর্থাৎ নারীদের প্রতি যে একটা কুদৃষ্টি বা একটা কুবাসনা, সেই জিনিসটা তার ভিতরে কাজ করত। এবং সেই সময়ে কিন্তু লেখক এই কথাটা ভিখু সম্পর্কে বলেছে। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। ভিখু এবং পাঁচি প্রাগৈতিহাসিক গল্পের এই চরিত্রগুলো এমন একটা পর্যায়ে, এমন একটা মানে অবস্থায় চলে গিয়েছিল যেখানে কোনো সামাজিকতা নাই, যেখানে কোনো শৃঙ্খলা নাই। এই সকল বিষয়ে লেখক বলেছেন যে তাদের ভিতরে কোনো আলো নেই এবং তারা আলো কখনো পাবেও না। অর্থাৎ পৃথিবীর যে আলো, আলোকিত বলতে কি বোঝায়? একটা সুস্থ সমাজ, সুশৃঙ্খল সমাজ, এই জিনিসটা এদের মধ্যে নাই। এই জন্য লেখক এই কথাটা বলেছেন। আচ্ছা, যাই হোক, এখানে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনাকে অবশ্যই চরিত্র সম্পর্কে, গল্প পড়তে গেলে চরিত্র এবং ঘটনা পরম্পরা এগুলো জানতে হবে। আচ্ছা, কবিতা। যখন আপনি কবিতা পড়বেন, কবিতার প্রত্যেকটা লাইন প্রাসঙ্গিক বিশ্লেষণ অর্থসহ পড়তে হবে। অর্থাৎ আপনি বোঝেন আর না বোঝেন, বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা লাইন কোন চরণে কোন বিষয়টি ফুটে উঠেছে তা বুঝতে হবে। ধরেন একটা কবিতা পড়ছেন, কবিতার মধ্যে এক একটা চরণে এক এক ধরনের ভাব ফুটে ওঠে, হ্যাঁ, সে ভাবগুলো বোঝার চেষ্টা করতে হবে। কবিতার শৈল্পিক মূল্য বিশ্লেষণ করতে হবে, ভাষা, ছন্দ, অলঙ্কার, এই তিনটা বিষয় আপনার মাথায় রেখে মূল কবিতা পড়ে ফেলতে হবে। মূল কবিতা বুঝে বুঝে পড়তে হবে, না বুঝলে হবে না। কবিতার মূল বিষয় বোঝার চেষ্টা করতে হবে, মূল ভাব বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ এক কথায় কবিতার মূল ভাবটা আপনার বুঝতে হবে, অর্থসহ কবিতার মূল ভাবটা আপনার বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন মনে করুন এখানে বিদ্রোহী কবিতা আছে। বিদ্রোহী কবিতাটা সম্পর্কে আমি একটু কথা বলি। দেখুন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। বাঁকা বাঁশের বাঁশরি আর রণতুর্য, এই কবিতার মধ্যে, এই লাইনটার মধ্যে কবি দুইটা জিনিস বুঝিয়েছেন। একটা হচ্ছে প্রেম, একটা হচ্ছে বিদ্রোহ। একটা হচ্ছে প্রেম, একটা হচ্ছে বিদ্রোহ। আচ্ছা ভাই, কবিতাটা তো বিদ্রোহী কবিতা, প্রেম দিয়েও বিদ্রোহ করেছেন। শুধু যে একেবারে বলবীর বল উন্নত মমশির নতশিরই শিখর হিমাদ্রি। আচ্ছা, এখন আমি যদি এই লাইনটা যদি বলি, বা যদি বলা হয় যে আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দণ্ডল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাং ভীম রণভূমে রণিবে না। এখন এই লাইনগুলো পড়লে আমরা বুঝতে পারি যে এখানে যেমন বলা হচ্ছে, এখানে যে আমি মহাপ্রলয়ের নটরাজ, তাই না? এই লাইনগুলো পড়লে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে বিদ্রোহী কবিতা। কিন্তু যখন আপনি এই লাইনটা পড়বেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, এই লাইনটার মধ্যে প্রেমের মাধ্যমে বিদ্রোহ প্রকাশ করা হচ্ছে। আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথাতুর, শুনিবিড়ি চিত চুম্বন চোর কম্পন, আমি থর থর প্রথম পরশ কুমারীর। এই লাইনের মাধ্যমে প্রেম বোঝানো হয়েছে, আবার বিদ্রোহ বোঝানো হয়েছে। তার মানে এখানে প্রেম এবং বিদ্রোহ চেতনা দুইটাই প্রকাশ করছে। আচ্ছা, এবার দেখুন, এখানে কবিতা যখন আপনি পড়বেন, কবিতার মধ্যে আরও কিছু জিনিস পাবেন। আপনি পুরাণের ব্যবহার পাবেন, আপনি তার মানে নিপীড়িত মানুষের পক্ষের কথা পাবেন, যেখানে সে নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন। এখানে বলা হচ্ছে মহাপ্রলয়ের নটরাজ। এখানে
এই জায়গাটা দেখুন, নটরাজ একটা পৌরাণিক চরিত্র, নটরাজ একটা পৌরাণিক চরিত্র, অর্থাৎ শিব এখানে কি পৌরাণিক একটা চরিত্র। আমি ধূর্যটি, ধূর্যটি বলা হচ্ছে শিবের যে জটা চুল, সেই চুলটাকে ধূর্যটি বলা হচ্ছে। আচ্ছা, বলছে আমি ধূর্যটি, আমি এলো কিছু ঝড় অকাল বৈশাখীর, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। ইসরাফিল ফেরেশতা, ইসলাম ধর্ম মতে এটা একটা ইসলামী পুরাণের চরিত্র। আচ্ছা, আমি অরফিয়াসের বাঁশরি, অরফিয়াস একটা গ্রিক পুরাণের একটা চরিত্র। অরফিয়াস ছিলেন একজন সঙ্গীত শিল্পী এবং একজন বংশীবাদক এবং কবিও ছিলেন উনি। ওনার বাঁশির সুরে এত মধুর ছিল যে বাঁশির সুরে পশু পাখি বিভিন্ন প্রাণী চলে আসতো, অর্থাৎ তার বাঁশির সুরটা এত সুন্দর ছিল এবং এটা একটা পৌরাণিক একটা চরিত্র, গ্রিক পৌরাণিক চরিত্র। এখন দেখুন এইখানে আপনাকে যদি বলা হয় যে বিদ্রোহী কবিতার পুরাণের ব্যবহারগুলো তুলে ধরুন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই লাইনগুলো খুঁজে বের করতে হবে কোন কোন লাইনগুলো পুরাণ আছে, পুরাণের ব্যবহার আছে কোন কোন লাইনে, প্রেম বিদ্রোহ চেতনা একই সাথে আছে কোন কোন লাইনে, আবার শুধু বিদ্রোহ আছে কোন কোন লাইনে। যখন আপনি শুধু বিদ্রোহ বা প্রেম বিদ্রোহ, দেখুন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণধূর্য, এই লাইনটা দিয়ে মানে একই সাথে আপনার প্রেম এবং বিদ্রোহ দুটা জিনিসকে বোঝাচ্ছে। তো এর মাঝেও বিদ্রোহ আছে, তো এটাও কিন্তু বিদ্রোহের মধ্যে চলে যাবে। আচ্ছা, যেমন বলছে যে আমি ভৃগ ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, ঠিক আছে। এখন এই লাইনটাও তো বিদ্রোহ বোঝাচ্ছে। এটা মূলত যখন স্বরাজ আন্দোলন হচ্ছিল ভারতবর্ষে, তখন বলছিল স্বরাজ টরাজ মানি না, ভারত হবে ভারতবাসীর, নইলে আমি ভৃগ ভগবান এঁকে দিই, আমি ভৃগ পদচিহ্ন এঁকে দিই ভগবান বুকে, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। এই লাইনটা দিয়ে তো বিদ্রোহ বোঝাচ্ছে। এই লাইনটা আপনি এর ভিতরে পাবেন, বিদ্রোহী কবিতার মধ্যে পাবেন। তার মানে আপনার পুরো কবিতার মর্মটা অর্থাৎ পুরো অর্থটা আপনার বুঝতে হবে, বোঝার পরে কোন কোন লাইনে কোন কোন বিষয় ফুটে উঠেছে, কোনটা প্রেম চেতনা, কোনটা বিদ্রোহ চেতনা, কোনটা প্রেম বিদ্রোহ চেতনা, কোনটা পুরাণের ব্যবহার। আবার আপনি যখন এই পুরাণের ব্যবহারের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনি মনে করেন যে আপনি যেমন এখানে বলা আছে কবিতার শৈল্পিক বিষয়, শৈল্পিক শৈল্পিক বিচার মানে শিল্পমূল্য, যেটাকে আমরা বলি শিল্পমূল্য, শিল্পমূল্য। আচ্ছা ভাই, এই শিল্পমূল্যের ক্ষেত্রে আমরা কি কি নিয়ে আসতে পারি? ভাষা, ছন্দ, অলঙ্কার, তারপরে আপনার কবিতার যে যদি কোনো চরিত্র থাকে চরিত্র, এবং সেখানে আপনার বিশেষ করে বিভিন্ন শব্দের ব্যবহার, যে ব্যবহারগুলো বিশেষ ব্যবহার রয়েছে। তারপরে মনে করেন যে যদি ওইটার কোনো সমাজ বাস্তবতা থাকে, এমন কোনো প্রেক্ষাপটে লেখা হয়, সেই জিনিসগুলো চলে আসবে এবং সেটা হবে কবিতার শিল্পমূল্য। কবিতার শিল্পমূল্যের সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে আপনার ভাষা, ছন্দ, অলঙ্কার। ভাষা, ছন্দ, অলঙ্কার, এই তিনটা জিনিস কবিতার শিল্পমূল্য। তার মানে আপনি যে লাইনগুলো পড়ছেন সেই লাইনগুলো দ্বারা কিন্তু আপনি একই সাথে যেমন শুধু পুরাণের ব্যবহারও লিখতে পারবেন, আবার যদি বলা হয় যে কবিতার শিল্পমূল্য বিচার করুন সেটাও লিখতে পারবেন। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করব। দেখুন লাস্ট কয়েকটা জিনিস দেখুন। এখানে দেখুন প্রশ্ন খেয়াল করুন। বলছে ভিখু প্রবলভাবে সংগ্রামশীল অস্তিত্ববাদী, মন্তব্যটির আলোকে প্রাগৈতিহাসিক গল্পে ভিখু চরিত্রের স্বরূপ তুলে ধরুন। আচ্ছা, আবার বলছে দেখুন জৈবিক প্রবৃত্তির আদিমতা অমানুষের বেঁচে থাকার আদিমতা ও মানুষের বেঁচে থাকার সংগ্রাম মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পে যেভাবে উন্মোচিত হয়েছে তা গল্পটির নামের তাৎপর্য ব্যাখ্যা সূত্রে আলোচনা করো। প্রাগৈতিহাসিক গল্পে নিরাভরণ নগ্নমূর্তিতে সভ্যতার অন্তঃশাসন দেউলিয়া রূপটি অনাবৃত হয়েছে। এখানে এই উক্তিটার আলোকে ভিখুর চরিত্র বিশ্লেষণ করুন। এখানে 3টা কোশ্চেন আছে ভাই। আপনারা জানেন যে একটা কোশ্চেনের উত্তরে কিন্তু অনেকগুলো কোশ্চেন লেখা যায়। এখন আপনার কাজ করতে হবে কি ভাই, গল্পটা প্রথমে পড়ে এই দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা কোটেশন আমি উল্লেখ করেছি। 9টা কোটেশনই ভিখুর চরিত্রকে উন্মোচন করে এবং ওই 9টা কোটেশন দিয়েই কিন্তু মানুষের আদিমতা এবং মানুষের বেঁচে থাকার সংগ্রাম, অর্থাৎ 3টা প্রশ্নের উত্তরই কিন্তু এই 9টা কোটেশন দিয়ে আমি লিখতে পারবো।
3টা প্রশ্নের উত্তরে আমি 9টা কোটেশন দিয়ে লিখতে পারবো, ঠিক আছে? তার মানে এই কোটেশনগুলো যখন আপনি লিখবেন, কেমনে লিখবেন ভাই? দেখুন, অবশ্যই এইভাবে কোটেশনগুলো মাঝখানে দিবেন, এখানে একটা পয়েন্ট দিবেন, এখানে একটা পয়েন্ট দিবেন, পয়েন্ট দিয়ে ছোট করে বর্ণনা দিবেন, একদম সর্বোচ্চ 3 থেকে 4 লাইন, 2 থেকে 3 লাইন বা 4 লাইন, এর বেশি বর্ণনা দিবেন না। 3 লাইনের মধ্যে সারতে পারলে সব ভালো, খুবই ভালো। এখানে 3টা করে লাইন দিবেন, দিয়ে একটা কোটেশন দিয়ে দেবেন, এখানে একটা পয়েন্ট দিয়ে 3টা করে লাইন কোটেশন, এখানেও একটা করে কোটেশন পয়েন্ট, 3টা করে লাইন বর্ণনা দিয়ে কোটেশন, এইভাবে আপনার প্রত্যেকটা। এখন আপনি যদি 9টা কোটেশন দিয়ে বিস্তারিত লিখতে যান তাহলে কিন্তু ভাই টাইম পাবেন না। সো আপনাকে এরকম 8টা 9টা 10টা প্রাসঙ্গিক যে কোটেশনগুলো আছে সেই কোটেশনগুলো 2-3 লাইন করে বর্ণনা দিয়ে নিচে কোটেশন দিয়ে দেবেন, 2-3 লাইন করে বর্ণনা দিয়ে নিচে কোটেশন দিয়ে দেবেন, ঠিক আছে? এইগুলো লিখবেন, এইভাবে লিখবেন। আচ্ছা, এবার দেখুন, লাস্ট শেষ করবো এটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। দেখুন আপনারা, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, এটা আমরা জানি, বিখ্যাত একটি কবিতা বনলতা সেন। আচ্ছা, জীবনানন্দ দাশের কবিতায় নাকি মৃত্যু চেতনা থাকে। জীবনানন্দ দাশের কবিতায় যে কত চেতনা আছে এটা যারা কবিতা পড়েছেন তারা ভালো জানেন। 1000 বছর ধরে আমি হাঁটিতেছি পথ পৃথিবীর পথে। আচ্ছা, এটা কেমন চেতনা ভাই, যে একটা মানুষকে 1000 বছর ধরে পৃথিবীর পথে হাঁটতে পারে, তার কোন ধরনের চিন্তা ভাবনা দেখেন। এখন এখানে দেখুন, এই জিনিসগুলো আপনারা যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। আচ্ছা, আমি সিম্পলি এই কবিতাটার এই লাইনগুলোর মধ্যে দেখুন, পৃথিবীর পথে, পথ না, সিংহল সমুদ্র, মালয় সাগর। আচ্ছা, এগুলো কি একটা ভৌগোলিক ব্যাপার না, প্রকৃতির ব্যাপার না? তার মানে এই লাইনগুলোর মধ্যে আপনার ভূগোল চেতনা, ভূগোল ও প্রকৃতি, আচ্ছা এটাকে ভূগোল ও প্রকৃতি আমি বলতে পারি, যে এই লাইনগুলোর মধ্যে ভূগোল ও প্রকৃতি ফুটে উঠেছে। আচ্ছা, তারপরে দেখুন, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসর ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর। আচ্ছা, বিম্বিসার প্রাচীন, এই বিম্বিসার মানে কি? বিম্বিসার হচ্ছে প্রাচীন ভারতের একটা শহর, এবং সেখানকার যেমন প্রাচীন ভারতের একটা শহর, এবং এইখানে ইনি হলেন সেই প্রাচীন ভারতের একটা রাজা, ঠিক আছে? বিম্বিসার রাজা, অশোক রাজা নামে তো আমরা জানি, অশোক নামে একটা রাজা। এই যে প্রাচীন রাজা, এনারা এই রাজাদেরকে ওনাদের ওই জগতে উনি ঘুরে এসছেন, অথচ তখন তার জন্মই হয়নি। তার চিন্তা ভাবনাটা দেখেন। আচ্ছা, তারপর বলছে সেখানে ছিলাম আমি আরো দূর বিদর্ভ নগরে। আচ্ছা, এই বিদর্ভ নগরে কিন্তু উনি ভারতের বিভিন্ন প্রাচীন শহর নিয়ে, বিদর্ভ নগরটা কিন্তু একটা প্রাচীন শহর। তার মানে দেখুন, এটা কিন্তু ইতিহাস। এই লাইনগুলোর মধ্যে কি ফুটে উঠেছে? এই লাইনগুলোর মধ্যে ফুটে উঠেছে ইতিহাস। আবার দেখুন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দেখুন, এই যে বিদিশা না, বিদিশাও কিন্তু একটা আপনার শহরের নাম, একটা প্রাচীন শহরের নাম, একটা প্রাচীন ইতিহাস। আচ্ছা, এই লাইনটার মধ্যে ইতিহাস আছে না? এই লাইনটার মধ্যে ইতিহাস আছে। মুক্তার শ্রাবস্তীর কারুকার্য। আচ্ছা, শ্রাবস্তী, এই শ্রাবস্তী একটা প্রাচীন শহরের নাম, ভারতের একটা প্রাচীন শহরের নাম। শ্রাবস্তী ভারতের একটা প্রাচীন শহরের নাম। আচ্ছা, বিদিশার নিশা, বিদিশা নামে একটা শহর ছিল, সেই শহরের রাতকে বলা হয়েছে। ওই শহরে যারা মহিলারা ছিল তারা রাত্রেবেলা তাদের একটা অন্যরকম একটা পরিবেশ থাকতো, এক কথায় এখনকার যৌনপল্লীর মতো, ঠিক আছে? আচ্ছা, সেখানকার যে রাতের কথা বলা হয়েছে। আবার শ্রাবস্তীর কারুকার্য, শ্রাবস্তী হচ্ছে যে প্রাচীন ভারতের এমন একটা শহর, যেই শহরের স্থাপত্যগুলো এবং নির্মাণগুলো এত মসৃণ, কোনো রকম খাদ নাই, একেবারে মসৃণ। এই জন্য এই বনলতা সেনের মুখটাকে শ্রাবস্তীর কারুকার্যের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, এখানে ভাই শ্রাবস্তী দিয়ে ইতিহাস বোঝাচ্ছে, বিদিশা দিয়ে ইতিহাস বা ঐতিহ্য বোঝাচ্ছে। এখন দেখুন, বনলতার চুলকে তুলনা করা হয়েছে বিদিশা নগরীর সাথে, বিদিশার শহরের রাতের সাথে।
বিদিশার রাতের অন্ধকার যেরকম, তার চুলের অন্ধকারও কালোটাও কিন্তু রংটাও সেরকম। আবার বলছে মুখ তার শ্রাবস্তির কারুকার্য। শ্রাবস্তি মানে হচ্ছে যে ওই প্রাচীন ভারতের এমন একটা শহর যেখানে কোনো খাদ নেই, যেখানকার স্থাপত্যে কোনো খাদ নেই, মসৃণ। মুখটাকে তুলনা করা হয়েছে শ্রাবস্তির কারুকার্য। ভাই দেখুন, এই দুটা লাইনের মধ্যে ইতিহাস ঐতিহ্যও ফুটে উঠেছে, আবার চিত্রকল্প ফুটে উঠেছে। তার মানে এই লাইনটা দিয়ে আপনি ইতিহাস ঐতিহ্যের কোটেশনও দিতে পারবেন, চিত্রকল্পের কোটেশনও দিতে পারবেন। আচ্ছা, তারপরে দেখুন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চির। আচ্ছা, এখানে আমরা এটাকে আমরা চিত্রকল্প বলতে পারি, এটাকে আমরা চিত্রকল্প, আচ্ছা এটা চিত্রকল্প বলা যায়, উপমাও বলা যায়। উপমা, এটাকে আমরা উপমা বলবো। হ্যাঁ, চিত্রকল্প না বলে এটাকে আমরা উপমা বলবো। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তাশ্রয়, আর এটাকে আমরা বলবো চিত্রকল্প। এটাও চিত্রকল্প হিসেবে চিত্রকল্প বলবো এটা। আচ্ছা, লাস্ট দেখুন, সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আচ্ছা, এই লাইনগুলোর ভিতরে দেখুন, সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এখানে দেখুন, কবি জীবনের একেবারে সব কিছুর শেষে, মনে করেন যে সব কিছু শেষ হয়ে গেছে, উনি চিন্তা করেছেন যে কেউ নাই আর, সব কিছু শেষ হয়ে গেছে, শুধুমাত্র একজন ব্যক্তি আমার সাথে রয়েছেন, আমার সামনে রয়েছে। সেটা কে? সেটা হচ্ছে যে বনলতা সেন। আচ্ছা, এইগুলোর মধ্যে বনলতার প্রতি যে প্রেম, অর্থাৎ কবির যে প্রেম চেতনা, আচ্ছা এই যতগুলো লাইন আছে, কবিতা আরও অনেক বড়, আমি কিছু গুরুত্বপূর্ণ লাইন এখানে তুলে নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। মূলত এখানে প্রেম চেতনা, চিত্রকল্প, উপমা, ইতিহাস, ভূগোল ও প্রকৃতি, বিভিন্ন লাইনে বিভিন্ন রকম চেতনা ফুটে উঠেছে। আবার একই লাইন দিয়ে আমরা ভূগোল ও প্রকৃতি বা ইতিহাস ঐতিহ্য বোঝাচ্ছি, ওই লাইনগুলো দিয়ে আবার কি করছি আমরা, ওইটা দিয়ে আবার ভাষা, ছন্দ, অলংকার তৈরি করছি। ঠিক আছে, যেমন এখানে একটা জিনিস দেখুন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার, যেমন দেখুন, তার কবেকার অন্ধকার বিদিশার। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, তার কবেকার অন্ধকার বিদিশার, এই যে র আছে না, প্রত্যেকটা শব্দের শেষে দেখেন পরপর, যেমন এইখানে তোর দাদির কবর, এইখানে তোর দাদির কবর। দেখুন প্রত্যেকটা শব্দের শেষে শেষে অন্তে কি আছে? অন্তে আছে আপনার হচ্ছে র। তো এই রয়ের যে মিল, এটাকে বলা হয় অনুপ্রাস। এটাকে কি বলা হয়? অন্ত অনুপ্রাস বলা হয়, এটাকে অনুপ্রাস। আচ্ছা, অনুপ্রাস হচ্ছে অলংকারের একটা টার্ম, অনুপ্রাস হচ্ছে অলংকারের একটা টার্ম বা একটা তত্ত্ব। এখন এই আমরা যখন ছন্দ অলঙ্কার শিখবো তখন এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। তো দেখুন, কবিতার ভিতরে কিন্তু এখানে এই জিনিসটাও আছে। আপনি কি অনুপ্রাস হিসেবে এটাও ব্যবহার করতে পারবেন, উপমা হিসেবে ব্যবহার করতে পারবেন, অনুপ্রাস হিসেবেও ব্যবহার করতে পারবেন। তাহলে দেখুন, একটা লাইন দিয়ে বা একাধিক দুই একটা লাইন দিয়ে কিন্তু অনেকগুলো আমরা পয়েন্টে কিন্তু ব্যবহার করতে পারি। তবে একই পয়েন্ট বারবার ব্যবহার না করাটাই বেটার। যদি আলাদা কোনো পয়েন্ট বা কবিতার লাইন থেকে সেটা ব্যবহার করাটাই উত্তম হবে। তো যাই হোক, আমি মনে হয় আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বাংলা বিষয়ে পরীক্ষা দিবেন অবশ্যই আজকের ক্লাসটা, আমি আজকে খুবই দুঃখিত যে স্লাইডটা আজকে খুব ভালো হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা থাকবে। যারা বাংলা বিষয়ে রিটেন নিয়ে যারা ভাবছেন, কোনো রকম দুশ্চিন্তা করবেন না, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, সাদিক একাডেমির সাথে যুক্ত থাকবেন। যাদের কোনো পরামর্শ লাগবে, আর রিটেন ব্যাচ আমরা পেইড কোর্স যখন চালু করব, সবাই অবশ্যই পেইড কোর্সে যুক্ত হবেন। এবং আরেকটি বিষয় লাস্ট অফ অল আমি বলতে চাই, প্রিলিমিনারি দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, পড়াশোনা করুন, পড়াশোনা করুন এবং পড়াশোনা করুন। এখন থেকে আমরা প্রিলিমিনারি এবং রিটেন দুটা বিষয়েরই ক্লাস মাঝে মাঝে আমরা প্যারালেলি চালানোর চেষ্টা করব, যাতে আপনাদের পাশাপাশি রিটেনটাও কাভার হয়।
এবং অন্যান্য বিষয়ে যারা কমেন্টে জানিয়েছেন যে পলিটিক্যাল সায়েন্স বা অন্যান্য সাবজেক্টের যারা রয়েছেন তারা অবশ্যই আপনাদের ব্যাপারেও সিদ্ধান্ত আসবে এবং স্যারের সাথে যোগাযোগ করবেন। আমিও স্যারকে বলবো ইনশাল্লাহ আপনাদের রিটার্নের ব্যাপারেও ক্লাস হবে এবং এই বিষয়ের দিক নির্দেশনা যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছে। আজকের ক্লাসটি কেমন লেগেছে জানি না। যারা বাংলা বিষয়ে পরীক্ষা দিবেন তারা অবশ্যই ক্লাসটি দেখবেন এবং নেক্সট টাইম আবারও অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো এই পর্যায়ে আমাদের সম্মানিত সাদিক স্যার আপনাদের সামনে এসছেন। স্যার কিছু বলবেন? ডেডিকেশনটা দেখেন, স্যারের ডেডিকেশন সুপার। যারা সেলিম স্যার ক্লাস করেছেন একটা কমেন্ট করে যাবেন স্যারের ক্লাস কেমন। আমরা জানি অসাধারণ, সেটা প্যাশন হোক, সেটা ইফোর্ট হোক, সব দিক দিয়ে। তো যাই হোক, স্যারের জন্য নিরন্তর শুভকামনা রইল আপনাদের জন্য। আপনারা যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টি সাবজেক্ট তো পড়লেই আলহামদুলিল্লাহ এগিয়ে থাকবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ প্রিয় পাঠক যারা ছিলেন এবং শেয়ার করেছেন।